নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরগুলোর উপর নজর রাখবো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দক্ষিণ ভারতে বিরাট বড় ঝটকা খেলো বিজেপি। এক বড় নেতা কিন্তু বিজেপি থেকে ইস্তফা দিলেন। এদিকে যে ডিলিমিটেশন বিল পাশ করাতে এতটা মরিয়া কেন্দ্র সরকার, এবার সেই ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ বিল নিয়ে কিন্তু কেন্দ্র সরকারকে অস্বস্তিতে ফেললেন সুপ্রিম কোর্টের এক বিচারপতি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হলো এসআইআর নিয়ে। এসআইআর নিয়ে কিন্তু প্রথম থেকেই বিরোধীরা অভিযোগ করে আসছে, আর এবার এসআইআর নিয়ে আরো একটি বড় আপডেট কিন্তু সামনে এসেছে। প্রথমেই আসি দক্ষিণ ভারতের খবরে। দক্ষিণ ভারতে কিন্তু বিজেপি নিজেদের রাজনৈতিক ভিত মজবুত করার জন্য দীর্ঘদিন ধরে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা এখন ক্রমাগত বিভিন্ন নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে কেরল থেকে দলের জন্য এক বিরাট বড় ধাক্কার খবর কিন্তু সামনে এসেছে, যা নিয়ে জাতীয় রাজনীতিতে প্রবল চর্চা শুরু হয়েছে। মালায়ালম ছবির জনপ্রিয় অভিনেতা তথা কেরলের অন্যতম পরিচিত বিজেপি নেতা দেবন দল থেকে কিন্তু ইস্তফা দিয়েছেন। শুধু ইস্তফাই নয়, তিনি টিভিকে তে কিন্তু যোগ দেওয়ার জন্য প্রবলভাবে উৎসাহিত বলে জানা গিয়েছে, এবং এই বিষয়ে তার প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেবন বিজেপি ছাড়ার পর দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক গুরুতর এবং চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু তুলেছেন, যা বিজেপির অন্দরের পরিবেশকে কিছুটা হলেও কিন্তু অস্বস্তিতে ফেলেছে। তিনি স্পষ্ট ভাষায় সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে তিনি বিজেপির হয়ে অত্যন্ত উদ্দীপনা এবং আক্রমণাত্মক ভঙ্গিতে কাজ করেছিলেন। দলের প্রসারের জন্য তিনি একাধিক ঝুঁকিও নিয়েছিলেন এবং নিজের সর্বস্ব দিয়ে দলের নীতি প্রচারের চেষ্টা করেছিলেন। কিন্তু তার অভিযোগ, দলের নেতৃত্ব তার মিশন, তার লক্ষ্য এবং তার দূরদর্শী পরিকল্পনাকে একেবারেই বুঝতে সক্ষম হয়নি। দেবন তার ক্ষোভ উগরে দিয়ে বলেছেন যে তিনি মনে করেন বিজেপি নেতাদের নির্বাচন জেতার প্রতি বা মানুষের জন্য কাজ করার প্রতি কোনো সত্যিকারের আগ্রহ নেই, বরং তাদের মূল লক্ষ্য হলো কেবল অর্থ উপার্জন করা এবং ক্ষমতা কক্ষিগত করে ধরে রাখা, যার তীব্র বিরোধিতা তিনি দলের অভ্যন্তরে সবসময় করে এসেছেন। তার মতে দলের এই মানসিকতায় তাকে রাজনৈতিকভাবে অবরুদ্ধ করে রেখেছিল এবং তার কাজে বাধা সৃষ্টি করেছিল। দেবন তার বক্তব্যে আরো জানিয়েছেন যে 2024 থেকে 2025 সালের মধ্যেই তিনি দল ছাড়ার কথা কিন্তু গভীরভাবে চিন্তা ভাবনা করেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে বিজেপির সাথে যুক্ত থাকলে একজন সৎ রাজনীতিবিদ হিসেবে তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং মানুষের জন্য কাজ করার যে বৃহত্তর লক্ষ্য তা কোনোভাবে পূরণ হবে না। তিনি আরো জানিয়েছেন যে তার পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই অভিনেতা বিজয়ের দল টিভিকের তরফ থেকে অত্যন্ত তৎপরতার সাথে তার যোগাযোগ হয়। এরপর সেই দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার অত্যন্ত বিশদ আলোচনা এবং দীর্ঘক্ষণ ধরে অনলাইন বৈঠকও কিন্তু সম্পন্ন হয়েছে, যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে টিভিকেতে যোগদানের বিষয়ে নিজের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দলের নীতি ও আদর্শের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। দক্ষিণ ভারতে যখন বিজেপির জন্য একটা বড় ধাক্কা, তখনই কিন্তু দেশের অন্য একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও কিন্তু দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ বিল নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সরাসরি মোদী সরকারের নীতি এবং তাদের অন্তর্নিহিত উদ্দেশ্য নিয়ে কিন্তু বড় সড়ো প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ অত্যন্ত জোরালো ভাষায় প্রশ্ন তুলেছেন যে কেন সরকার দেশের একটি নির্দিষ্ট অংশের, বিশেষ করে দক্ষিণ ভারতের মানুষের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কেন দক্ষিণ ভারতকে রাজনৈতিকভাবে দুর্বল করার এই সুপরিকল্পিত প্রচেষ্টা চালানো হচ্ছে। সংসদে যেভাবে এই ডিলিমিটেশন বিল পাশ করানোর জন্য মরিয়া চেষ্টা চালানো হচ্ছে, তা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য এক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে কিন্তু বিরোধী শিবির থেকে বারবার দাবি করা হচ্ছে। এই ডিলিমিটেশন বিল নিয়ে আগে থেকেই দেশের সমস্ত বিরোধী দলগুলো একযোগে সরব হয়েছে এবং ক্রমাগত প্রশ্ন তুলেছে। সংসদের বাজেট অধিবেশনে কিন্তু মোদী সরকারের তরফ থেকে এই বিতর্কিত বিলটিকে পাশ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিরোধীদের জোরবদ্ধ শক্তির সামনে সরকারকে কার্যত হার স্বীকার করতে হয় এবং তারা পিছিয়ে আসতে বাধ্য হয়। বিরোধীদের অভিযোগ, এরপর থেকেই ইডি, সিবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি অতি সক্রিয়তার খবর কিন্তু সামনে আসতে শুরু করে এবং একাধিক বিরোধী দলে ভাঙন ধরানোর খবরও কিন্তু রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে ওঠে। অভিযোগ, এখনো বিরোধী দলগুলির মধ্যে বিভেদ তৈরি করে নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এত কিছুর পরেও মোদী সরকার এখনো সংসদে এমন কোন সুবিধাজনক অবস্থানে পৌঁছতে পারেনি যে তারা নির্বিঘ্নে এই ডিলিমিটেশন বিলকে পাশ করাতে পারে বলে খবর। বিচারপতি কে এম জোসেফ কেরল হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে নিজের সুচিন্তিত বক্তব্য রাখতে গিয়ে জনসংখ্যার ভিত্তিতে ডিলিমিটেশন করানোর বিষয়ে চরম আপত্তি জানান। তিনি গভীর আশঙ্কা প্রকাশ করেছেন যে
যে এর ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলি সাধারণ মানুষের ব্যাপক রাজনৈতিক ক্ষতি হবে। তার মতে যদি নতুন জনগণনার ভিত্তিতে লোকসভা আসন সংখ্যা নির্ধারিত হয় তবে দক্ষিণ ভারতের নাগরিকদের ভোটের মূল্য তুলনামূলকভাবে অনেকটাই কমে যাবে। নিজের এই যুক্তির সপক্ষে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের একটি প্রাসঙ্গিক উদাহরণও কিন্তু তুলে ধরেন। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট 50টি অঙ্গরাজ্য রয়েছে এবং সেখানে প্রতিটি রাজ্যের আকার বা জনসংখ্যা যাই হোক না কেন সিনেটে বা উচ্চ কক্ষে প্রতিটি রাজ্যের জন্য 2টি করে আসন নির্দিষ্ট করা রয়েছে, যা সকল রাজ্যের সমান এবং ন্যায় প্রতিনিধিত্ব নিশ্চিত করে। বিচারপতি জোসেফ ভারতের ক্ষেত্রেও এই একই নীতির পক্ষে সওয়াল করার চেষ্টা করেছেন। তিনি মনে করিয়ে দেন যে ভারতের জনপ্রতিনিধিত্ব ব্যবস্থা মূলত জনসংখ্যার সাথে সরাসরি যুক্ত, যেখানে রাজ্যের প্রতিনিধিত্ব নির্ধারণের জন্য 1971 সালের জনগণনাকে ভিত্তি হিসেবে ধরা হয়। কিন্তু নতুন জনগণনার পর যদি নতুন করে ডিলিমিটেশন করা হয় তবে পরিস্থিতি সম্পূর্ণ ভারসাম্যহীন এবং বেমানান হয়ে পড়বে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি যারা গত কয়েক দশকে বা পরিবার পরিকল্পনা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে অত্যন্ত সফল হয়েছে, তারা এর ফলে সংসদে তাদের ন্যায্য রাজনৈতিক প্রতিনিধিত্ব হারাবে, যা পুরোভাবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। এর ফলে সংসদে তাদের কণ্ঠস্বর আর প্রভাবশালী থাকবে না এবং তাদের রাজনৈতিক ক্ষমতা হ্রাস পাবে। বিচারপতি জোসেফ আরো বলেন যে যদি দক্ষিণ ভারতের রাজ্যগুলির ভোটের গুরুত্ব কমে যায় তবে এর সহজ অর্থ হলো সংসদে তাদের মতামত আর সেভাবে শোনা হবে না, যার ফলে সংসদের কার্যপ্রণালী তাদের কাছে নিজস্ব গুরুত্ব হারাবে। তাই তিনি মনে করেন যে এই সমস্যার একটি যৌক্তিক সমাধান বের করা অত্যন্ত জরুরি। সবচেয়ে বড় কথা হলো বিচারপতি জোসেফ যে যুক্তিগুলি দিচ্ছেন ঠিক একই যুক্তি দিয়ে বিরোধীরাও কিন্তু দীর্ঘদিন ধরে এই ডিলিমিটেশন বিলের তীব্র বিরোধিতা করে আসছে। কিন্তু অভিযোগ সরকার কোনো কথাই শুনতে রাজি নয়। তারা যেন প্রকারে এই ডিলিমিটেশন বিল কিন্তু পাশ করাতে চাইছে। সংসদে মোদী সরকারের তরফ থেকে এটি পেশ করার একাধিকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিরোধীদের অনড় অবস্থানের কারণে সরকার সাহস জোগাড় করতে পারেনি, কারণ তারা জানতো যে লোকসভায় হয়তো সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় বা বিরোধীদের মিলিত বাধায় এই বিল পাশ করানো তাদের পক্ষে সম্ভব হবে না। মাঝে এমন জল্পনাও কিন্তু ছড়িয়েছিল যে সরকার হয়তো একটি বিশেষ অধিবেশন ডাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এদিকে সংসদে বাদর অধিবেশন সমাপ্ত হলেও তা নিয়ে এক অদ্ভুত রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অধিবেশন শেষ হওয়ার পর বা আনুষ্ঠানিক সমাপ্তির বিজ্ঞপ্তি এখনো কিন্তু জারি করা হয়নি, যা নিয়ে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো সরকারের দিকে আঙুল তুলছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ লোকসভার কার্যবিধির নিয়ম কানুন উল্লেখ করে অত্যন্ত কড়া ভাষায় মোদী সরকারের কাছে প্রশ্ন রেখেছেন। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে 2015 সালে এই ব্যবধান 28 দিনের এবং 2021 সালে 20 দিনের ছিল ঠিকই, কিন্তু তখন এমন কোনো রাজনৈতিক চক্রান্ত বা বিপজ্জনক উদ্দেশ্য ছিল না। কিন্তু এখন এই অস্বাভাবিক বা দীর্ঘ বিলম্বের কারণ কি? তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি এখনো সেই বিতর্কিত ডিলিমিটেশন সংক্রান্ত সংশোধনী বিলটিকে কোনো বিশেষ অধিবেশনে পাশ করানোর জন্য প্রয়োজনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করার মরিয়া সন্ধানে রয়েছেন? সাম্প্রতিককালে আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা সহ একাধিক বিরোধী দলের সাংসদদের মধ্যে যে ভাঙন দেখা গিয়েছে তার উল্লেখ করে বিরোধীরা অভিযোগ করেছে যে বিজেপি সংসদে নিজেদের সুবিধার জন্য বিরোধী শিবির ভাঙার চেষ্টা করেছে। তবে দক্ষিণ ভারতের রাজনৈতিক দলগুলোর অবস্থান এই বিষয়ে স্পষ্ট। তামিলনাড়ুর প্রধান বিরোধী দল ডিএমকে, এছাড়াও এআইএডিএমকে এবং নতুন রাজনৈতিক শক্তি বা শাসক দল টিবিকে সকলেই একসুরে কিন্তু দাবি জানিয়েছে যে ডিলিমিটেশনের পরে লোকসভার মোট আসন সংখ্যা যেন বর্তমানে থাকা 543-এই সীমাবদ্ধ থাকে এবং তাদের রাজ্যের 39টি আসন যেন কোনোভাবেই কমানো না হয়। এই পরিস্থিতিতে ডিলিমিটেশন বিল পাস করানো বিজেপির জন্য এক বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং সরকার এই ইস্যুতে রীতিমতো চাপে রয়েছে। সব শেষে নজর রাখা যাক পাঞ্জাবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর খবরের দিকে, যা দেশের প্রশাসনিক ব্যবস্থার উপর বড়সড় প্রশ্নচিহ্ন কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে। আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, আর তার ঠিক আগেই নির্বাচন কমিশনের নির্দেশে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের যে বিশেষ প্রক্রিয়া চলছে তা কিন্তু নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে। এই প্রক্রিয়া ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে কার্যত ঝড় উঠেছে। কংগ্রেস, আম আদমি পার্টি এবং সমাজবাদী পার্টি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল এই প্রক্রিয়া তীব্র বিরোধিতা করে সরব হয়েছে। বিরোধীদের মূল অভিযোগ হলো এই এসআইআর
এসআইআর প্রক্রিয়ার আড়ালে সুকৌশলে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে। প্রথম থেকে এই প্রক্রিয়া নিয়ে অসংখ্য অভিযোগ এবং সংশয় ছিল, আর এবার এই নিয়ে এক বিরাট বড় এবং চমকপ্রদ আপডেট কিন্তু সামনে এসেছে, যা এই গোটা প্রক্রিয়াটির স্বচ্ছতাকে কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ দেশে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা একজন প্রাক্তন রাষ্ট্রদূতের অভিজ্ঞতা এই এসআইআর প্রক্রিয়াকে কিন্তু সম্পূর্ণভাবে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। প্রাক্তন রাষ্ট্রদূত নবদীপ সুরি, যিনি অস্ট্রেলিয়া ভারতের হাই কমিশনার এবং সংযুক্ত আরব আমিরাত ও মিশরে রাষ্ট্রদূত হিসেবে নিজের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা এবং সুনামের সঙ্গে পালন করেছেন, তিনি সম্প্রতি এই এসআইআর প্রক্রিয়া নিয়ে অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন যে এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অঙ্গ হিসেবে তাকে নিজের দেশের নাগরিকত্ব প্রমাণ করার জন্য রীতিমতো চরম হয়রানির শিকার হতে হচ্ছে। নবদীপ সুরি নিজের এই অভাবনীয় এবং হতাশাজনক অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কিন্তু বিস্তারিতভাবে পোস্ট করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যদি তার মতো একজন প্রাক্তন শীর্ষ স্তরের সরকারি আধিকারিক এবং রাষ্ট্রদূতকে, যিনি বিদেশের মাটিতে ভারতকে উপস্থাপন করেছেন বা ভারতের প্রতিনিধিত্ব করেছেন, তাকে যদি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হয়, এত রকম ঝুঁকি নিতে হয়, তবে সাধারণ এবং অশিক্ষিত বা গরিব নাগরিকদের কি ভয়ানক অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। তিনি জানিয়েছেন যে 2003 সালে ভোটার তালিকায় তার ব্যক্তিগত বিবরণে নাকি কিছু অসঙ্গতি বা ত্রুটি পাওয়া গেছে, আর ঠিক সেই কারণেই নির্বাচন কমিশনের তরফ থেকে তাকে একটি নোটিশ পাঠানো হয়েছে এবং উপযুক্ত নথিপত্র পেশ করতে বলা হয়েছে। নবদীপ সুরি তার পোস্টে অত্যন্ত ক্ষোভ এবং আক্ষেপের সাথে লিখেছেন যে তার কাছে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড ছাড়াও নাগরিকত্ব প্রমাণের জন্য আরো অন্যান্য একাধিক বৈধ নথিপত্র মজুদ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজেকে এই প্রশ্ন করা থেকে আটকাতে পারছেন না যে জীবনের এতগুলো বছর তিনটি দেশে ভারতের হয়ে সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করা পর আজ নিজের দেশেই তাকে কিন্তু নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে এবং এত হয়রানির মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ একদিকে বিজেপি থেকে ইস্তফা, অন্যদিকে ডিলিমিটেশন বিল এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু উদ্বেগ। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে এগোয় সেটাই এখন দেখার। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।